স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ মহান মে দিবস। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে। মহান মে দিবসে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। 1886 সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েন যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে 8 ঘন্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি করে। 1 মে শিকাগোতে প্রায় 40,000 শ্রমিক সমাবেশে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে মারা যান একজন, অনেকে আহত হন। বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা পরদিনই 4 মে শিকাগোর বিখ্যাত হেমার্কেট স্কোয়ারে কর্মসূচির ডাক দেন। শিকাগোর এই সংঘাত পরবর্তী কয়েক বছর ধরে বিভিন্ন বামপন্থী দলগুলোর জন্য প্রেরণা হিসেবে কাজ করতে থাকে। দক্ষিণ ইউরোপের প্রথম মে দিবসে এগিয়ে আসে স্লোভেনিয়ান এবং ক্রোয়াটরা, পরবর্তীতে অন্যান্য দেশগুলো। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সমাবেশের বিস্তারিত জানাবেন, তাদের দাবিগুলো কি? চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস বা শ্রমিক দিবস পালিত হচ্ছে। আমরা আছি চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনে। এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মূলত এই সমাবেশটি হচ্ছে এবং এখানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মাওলানা শাহজাহান চৌধুরী তিনি আসার কথা রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকাল 8টায় এই সমাবেশ হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই এখানে চট্টগ্রামের বিভিন্ন সাংগঠনিক ইউনিট থেকে এখানে শ্রমিক সংগঠনের নেতারা এসেছেন এবং তারা এখানে বেশ কয়েকটি দাবি আসলে উপস্থাপন করছেন। আমরা যদি কয়েকটি উল্লেখ করতে চাই, তারা যেটি বলছেন যে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশের যে শ্রমনীতি সেটি ঢেলে সাজানোর কথা তারা বলছেন। দেশের যে সমস্ত পাটকল এবং অন্যান্য শ্রমিক প্রতিষ্ঠানগুলো, কারখানাগুলো রয়েছে সেগুলো তারা চালু করার কথা বলছেন। পাশাপাশি ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ এবং বাস্তবায়নের কথা বলছেন। পাশাপাশি গার্মেন্টস, যে সমস্ত বাংলাদেশের যে গার্মেন্টসগুলো রয়েছে সেখানে ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণের কথা বা দাবি তারা করছেন। পাশাপাশি রেল এবং বন্দর রক্ষায় শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে, বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে সেই দাবিগুলো মেনে নেওয়ার তারা জামায়াতের পক্ষ থেকে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আসলে দাবি করা হচ্ছে। এবং যে অবাধ ট্রেড ইউনিয়ন করার যে অধিকার সেটি আসলে নিশ্চিত করবার জন্য একটি দাবি এখান থেকে উঠেছে। এবং যে সমস্ত গার্মেন্টস সহ শিল্প কলকারখানা এবং প্রতিষ্ঠানে নানান সময়ে নানান ছল ছাতুরিতে শ্রমিক ছাঁটাই করা হয়, সেগুলো যাতে করা না হয়, সেগুলো বন্ধ করা হয়, সেই দাবিও তারা করছেন। এবং সম্পিলে আমরা দেখছি যে এখানে এই সমাবেশস্থল পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। একটু পরে হয়তো মহানগর জামায়াতের যিনি আমির তিনি আসবেন এবং শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন। পাশাপাশি এই সমাবেশ থেকে তারা আওয়ামী লীগের যে বিভিন্ন সংগঠন, বিশেষ করে শ্রমিক লীগ সহ অন্যান্য যে সমস্ত শ্রমিকদের সংগঠন রয়েছে সেগুলো নিষিদ্ধের তারা দাবিও কিন্তু এখান থেকে জানাচ্ছে। তো এই ছিল সব মিলে আমার কাছে চট্টগ্রাম থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সমাবেশ চলছে তার সবশেষ খবর। মুজিব, ধন্যবাদ আপনাকে। মানবিক করিডোর কি এবং তা দেবার ঝুঁকি কি সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। রাখাইনে মানবিক করিডোর দেবার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের সাথে জাতিসংঘের সম্পৃক্ততা কতটুকু তাও খতিয়ে দেখা দরকার। এ ধরনের করিডোর দেবার ঝুঁকি সামলানোর সক্ষমতা সরকারের রয়েছে কিনা বিষয়টি নিয়ে ভাবার কথা বললেন তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নীতিগতভাবে সম্মত হবার কথা বলেন রোববার। তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ নিয়ে অভিযোগ অনুযোগের সুর আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এদিকে জাতিসংঘ বলছে এ ধরনের করিডোরের বিষয়ে দুদেশের সরকারের সম্মতি প্রয়োজন হয়। সংস্থাটির ভূমিকা যেখানে যৎসামান্য। এক্ষেত্রে জাতিসংঘের রেজুলেশন কি তা দেখার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন সংস্থাটির বাইরে গিয়ে এ ধরনের করিডোর দ্বিতীয় দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যেহেতু জাতিসংঘের নাম বলা হচ্ছে, জাতিসংঘের কোনো রেজুলেশন আছে কিনা
সেটা জেনারেল অ্যাসেম্বলিতে কোনো রেজলিউশন আছে কিনা এবং সিকিউরিটি কাউন্সিল বিশেষ করে 5টা যে পার্মানেন্ট মেম্বার তাদের সম্মতি আছে কিনা বিষয়টা পরিষ্কার করা দরকার। করিডোরের মিনিং 1, 2 ইউএন রেজলিউশন, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল এবং 3 সেটা হলো তাতমাদো এবং আরাকান আর্মির দুজনের সাথেই কিন্তু আমার চুক্তি থাকা তো লিখিত চুক্তি, কথা বললে কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে যে আমি যদি তার সার্বভৌমত্ব খণ্ডন করি তাহলে ভবিষ্যতে ওই একই দোহাই দিয়ে, ওই একই করিডোরের দোহাই দিয়ে অন্য দেশও আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে। তবে আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে এই ব্যবস্থাপনার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। এই প্যাসেজের যাতে অ্যাবিউজ বা মিসইউজ না হয় সেই ক্ষেত্রে জাতিসংঘের সাথেও বাংলাদেশের এক ধরনের পরিষ্কার ট্রান্সপারেন্ট এগ্রিমেন্ট থাকা প্রয়োজন হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বা অন্যান্য যে এজেন্সিগুলি আছে তাদের সম্পৃক্ত করাটাও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ সরকারের যথেষ্ট সক্ষমতা আছে। তবে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, কি শর্তে এই করিডোর দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত বলতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আকুতি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণ ভোটের মাধ্যমেই তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব তার দলের উপর আস্থা রাখতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাটে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। গণসংযোগকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন নাই, তারা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন চায়। আপনি যতই বলেন আপনাকে তো পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই, তো এখন তো পাবলিক চায় যে তার লোকটা নির্বাচিত করবে সে। আর সরকারকে ইউনূস সাহেবকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। বলেন, দ্রুত নির্বাচন না হলে পলাতক স্বৈরাচার শেখ হাসিনাও বারবার ফিরে আসার হুমকি দিতে থাকবে। আমি আসতেছি, আবার টপ আসতেছি। এর আগে দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি শনিদেব মন্দিরের ফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, মাঝে মধ্যে হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে রাজনীতি, তাই এ থেকে বেরিয়ে আসতে বিভাজনের রাজনীতি পরিহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আমাদের স্বার্থে হিন্দু মুসলমান ভাগ করছি, শত শত বছর ধরে আমরা কিন্তু একসাথে বাস করি। আমরা যা রাজনীতি করি, আমরা কেউ নৌকা আর ধানের শীষ বানাচ্ছি, ভাগ করেছি হয়েছে। এই ভাগ করাই হচ্ছে ভয়ঙ্কর। হিন্দু সম্প্রদায়কে বিএনপির প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের সাথে আগেও ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ওখানে ডুবে যাচ্ছে তারা হিন্দু না মুসলমান। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুযায়ী জাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে ৩১শে জুলাই। বুধবার দিবাগত রাতে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিনেট হলে ১০ ঘণ্টার বৈঠক শেষে জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা বলছেন, তাদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটল এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে। ভোট গণনা ও ফলাফল প্রকাশ ৩১/৭/২০২৫। এই আইটেমগুলি আছে আমাদের স্কেজুলের মধ্যে। যদি এখানে কোনো আমাদের অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আমরা কারেকশন করে নেব। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।